ক্ষেত্রে আমরা ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জুটে আসতে পারেন। তবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর বাইরে অন্যান্য যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে ছিল, গণতান্ত্রিক আন্দোলনে ছিল, তাদের মধ্যে যদি কেউ কেউ আমাদের জোটে অন্তর্ভুক্ত হয়, সেটা পরবর্তীতে দেখার জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব, সেটা সব কিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি। আপনারা তো বলছিলেন যে নির্বাচন আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করতে সবাই একমত, কারোর মধ্যে দ্বিমত নেই, কিন্তু আপনারাও তো দুজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন তাদের বিতর্কিত ভূমিকার কারণে। এটা সবাই আসলে অনেকে সমালোচনা করেছেন। আগামী নির্বাচনে কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, বা অন্য কোনো সরকার বা অন্য কোনো নামে সরকার গঠন হবে কিনা, এই সম্ভাবনা বা সমস্যা দেখছেন? আমরা এখানে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, জটিলতা আহ্বানও করতে চাই না। জাতি যেহেতু 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ঐক্যমত হয়ে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য মত দিয়েছে এবং তারা শপথ নিয়েছে এবং এই সরকার বৈধভাবেই চলছে। সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকেও যেটা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন রিভিউতে শুনানি ছিল, সেটা আশা করি সেখানে জনগণের পক্ষে রায় হবে। সেটা বহাল হওয়ার পরেও সেই বিধানটা পরবর্তী নির্বাচনের জন্য হবে, এই নির্বাচন নয়, আসন্ন নির্বাচনের জন্য নয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো বস্তুত বলতে গেলে কেয়ারটেকার সরকারি, তত্ত্বাবধায়ক সরকারি। তাদের প্রধান কাজ হচ্ছে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই তাদেরকে জনদাবির প্রেক্ষিতে এই সংস্কার আনতে হচ্ছে। বিচারের বিষয়টা আলাদা। বিচার যে সরকারই থাকুক আসুক, সবাইকে এই বিচার চালু রাখতেই হবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা অভিযুক্ত, আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী, সেটা আলাদা। তো সুতরাং সংস্কার এবং নির্বাচন এটা করতে হচ্ছে একটা জনগণের চাহিদার ভিত্তিতে, জাতির চাহিদার ভিত্তিতে এবং অভ্যুত্থানের প্রত্যাশা অনুসারে একটা সংস্কারকৃত রাষ্ট্র কাঠামো, সংস্কারকৃত রাষ্ট্র এবং জাতি বিনির্মাণ হোক, সেটা সবাই চায়। সেই জন্য এই কাজটা তত্ত্বাবধায়ক সরকারের আগের সময়ের এখতিয়ারের মধ্যে ছিল না। এই এখতিয়ারটা জনগণই সরকারকে দিয়েছে। তো সুতরাং এই ইন্টারিম গভর্নমেন্ট বস্তুত তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করলেও তাদের দায়িত্বটা একটু বেশি। সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, ঘোষিত সময়ে নির্বাচনটা হবে এবং এটা অলরেডি মাঠে নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে। মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, জনগণ এবং প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছে। তা আশা করি এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। এইভাবেই নির্বাচনটা হবে, এই সরকারের অধীনেই হবে। যদি কোনো দল নির্বাচনে না যেতে চায় সেক্ষেত্রেও কি নির্বাচন যথাসময়ে হবে? কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে। তবে আমরা আশা করব জনপ্রত্যাশার বিরুদ্ধে যে কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে, সেটা খুব স্বাভাবিকভাবে এদেশের জনগণ নিবে না। কোনো যৌক্তিক কারণ যদি থাকে, তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে। কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। আসন্ন সংসদ নির্বাচনে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট আপনারা করেছেন যে 5% নারী প্রার্থীদের সরাসরি ভোটের জন্য মনোনয়ন দেবেন, সেটা কি করছেন? অবশ্যই সেটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, এখন সনদ স্বাক্ষরিত হবে, বাস্তবায়ন হবে বলে আশা করি। আমরা আমাদের কমিটমেন্টেই থাকবো। বিএনপির পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব দিয়েছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 5% সরাসরি ভোটের ক্ষেত্রে 300 সিটের মধ্যে
5% মহিলাদেরকে সরাসরি নির্বাচনের জন্য আমরা মনোনয়ন দেব। তবে ঐক্যমত্য কমিশনে এই বিষয়টি এইভাবে লেখা হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হবে তারা যেন এই আসন্ন নির্বাচনে 5% মহিলাদেরকে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দেয়। তবে আমরা যেহেতু আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি, আমরা আমাদের প্রতিশ্রুতিতে আছি। সালাউদ্দিন ভাই, একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা তো 18 দলে জোট ছিলেন, 20 দলে জোট ছিলেন, কিন্তু সেই জোটটা এখন নেই। যুগপৎ আন্দোলনে আপনারা আন্দোলন করে সরকার পতনের একটা পতন করেছেন। সামনে কি কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে কিনা? একটা বাইরে একটা আওয়াজ হচ্ছে এনসিপির কেউ হয়তো আপনাদের সাথে জোট করতে চাইলে আপনারা কি করবেন, বা জামাতের কোথাও একটা আসছে? বা ইসলামিক দলগুলোর সাথে না, আমরা বারবারই বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তারাও সরকারের অংশ হিসেবে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে জোটের মধ্যে আমরা আনবো কিনা নির্বাচনে জোটে, সেখানে আমরা বলেছি যে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে, আলোচনা চলছে, যারা বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। আর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের একটা বিশ্বাস এবং আস্থা আছে যে জাতীয়তাবাদী দলের আদর্শ হিসেবে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপনকারী সংবিধানে প্রস্তাবনায় সেই দল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতা, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছেন রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে এবং প্রস্তাবনায়। তো সেই ক্ষেত্রে আমরা ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জুটে আসতে পারেন। তবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর বাইরে অন্যান্য যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে ছিল, গণতান্ত্রিক আন্দোলনে ছিল, তাদের মধ্যে যদি কেউ কেউ আমাদের জোটে অন্তর্ভুক্ত হয়, সেটা পরবর্তীতে দেখার জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব, সেটা সব কিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি।